মানুষের অধিরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের ধর্মতত্ত্ব শিক্ষা কেন্দ্রের প্রধান আয়াতুল্লাহ আলী রেজা আরাফি দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের প্রতি সব ধরনের সমঝোতা ও কূটনৈতিক আলোচনা বন্ধ করে জিহাদ ও ধৈর্যের পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রেসিডেন্ট, সরকারের শীর্ষ কর্মকর্তা, কূটনৈতিক বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা এবং সামরিক কমান্ডারদের ধরে নিতে হবে যে সব ধরনের চুক্তি ও সমঝোতার অধ্যায় শেষ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান গ্রহণ এবং প্রতিরোধের নীতি অনুসরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। আয়াতুল্লাহ আরাফির দাবি, যেসব পক্ষ অতীতে চুক্তি করেছে তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং আন্তর্জাতিক অঙ্গীকারও মেনে চলেনি, তাই তাদের সঙ্গে নতুন করে আলোচনা বা সমঝোতার কোনো যৌক্তিকতা নেই বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী যারা চুক্তি ভঙ্গ করে এবং প্রতিশ্রুতি রক্ষা করে না তাদের উপর নির্ভর করা উচিত নয়। অর্থনৈতিক সমস্যার অজুহাত, যুদ্ধের ব্যয় কিংবা অবকাঠামোগত ক্ষতির আশঙ্কা দেখিয়ে জাতীয় নীতি থেকে সরে আসা গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। আরাফি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে জনগণের ঐক্য, ধৈর্য ও প্রতিরোধের মনোভাব আরও শক্তিশালী করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অভিযোগ করেছেন, ইসরায়েল সরকারের কিছু সদস্য যুক্তরাষ্ট্রের জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন যাতে ওয়াশিংটন ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে করা চুক্তি থেকে সরে আসে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জনপ্রিয় পডকাস্ট উপস্থাপক জো রোগানের সঙ্গে এক আলোচনায় ভান্স বলেন, তার কাছে নিশ্চিত তথ্য রয়েছে যে ইসরায়েল সরকারের ভেতরের কিছু ব্যক্তি যুক্তরাষ্ট্রকে ভিন্ন নীতির দিকে ঠেলে দিতে চেয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখা। ভান্স বলেন, আমার কোনো সন্দেহ নেই যে ইসরায়েল সরকারের কিছু লোক আমাদের সেই নীতি থেকে সরিয়ে নিতে চেয়েছিল, কারণ তারা সামরিক অভিযান চালিয়ে যেতে আগ্রহী ছিল। তিনি গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিরও জোরালো সমর্থন জানান। ওই চুক্তির মাধ্যমে উভয় পক্ষের মধ্যে চলমান সংঘাত বন্ধ করার চেষ্টা করা হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচকদের একাংশের দাবি, চুক্তিটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে ব্যর্থ হয়েছে এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলো নিষ্ক্রিয় করার জন্য কোনো সুস্পষ্ট রূপরেখাও এতে নেই। সমালোচকদের মতে এই চুক্তির ফলে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের ক্ষেত্রেও কিছু কৌশলগত সীমাবদ্ধতা তৈরি হয়েছে। রয়টার্স বলছে, ভান্সের সাম্প্রতিক মন্তব্য ইসরায়েল সরকারের নীতির বিষয়ে তার আগের সমালোচনারই ধারাবাহিকতা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে তাকে ভবিষ্যতের সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করেন। ফলে তার এমন মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নীতিগত মত পার্থক্য প্রকাশ্যে আসার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে ভান্স তার বক্তব্যে ইসরায়েল সরকারের কোনো নির্দিষ্ট কর্মকর্তা বা ব্যক্তির নাম উল্লেখ করেননি এবং অভিযোগের পক্ষে কোনো অতিরিক্ত প্রমাণও উপস্থাপন করেননি। ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত কেশম, কিশ ও আবু মুসা দ্বীপে সাম্প্রতিক মার্কিন হামলার পর নতুন করে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি এসব দ্বীপ দখলের পরিকল্পনা করছে? সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাবনাটি সরাসরি নাকচ না করায় এ জল্পনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, সামরিক সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র চাইলে সীমিত আকারে কোনো ছোট ইরানি দ্বীপ দখল করতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর প্রায় 50,000 সদস্য মোতায়েন রয়েছে এবং তাদের কাছে প্রয়োজনীয় নৌ, বিমান ও উভচর অভিযান পরিচালনার সক্ষমতা আছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কোনো দ্বীপ দখল করা আর দীর্ঘ সময় ধরে সেটি নিয়ন্ত্রণে রাখা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগের মতে, কেশমের মতো বড় দ্বীপ মূল ভূখণ্ডের খুব কাছাকাছি হওয়ায় সেখানে অবস্থানরত মার্কিন সেনারা ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, আর্টিলারি ও দ্রুতগতির নৌযানের হামলার ঝুঁকিতে থাকবে। ফলে অভিযানটি দ্রুতই ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিতে পারে। ক্রিগের হিসেব অনুযায়ী সীমিত দখল অভিযান চালাতেও অন্তত 5 থেকে 10,000 সেনা প্রয়োজন হবে। এছাড়া সরবরাহ, বিমান প্রতিরক্ষা, চিকিৎসা ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে নিয়মিত নৌ ও আকাশ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদের হাশিমির মতে, যুক্তরাষ্ট্রের পক্ষে সাময়িকভাবে কোনো দ্বীপ দখল করা সম্ভব হলেও এর রাজনৈতিক ও সামরিক মূল্য অত্যন্ত বেশি। বিশেষ করে মার্কিন
মার্কিন সেনা হতাহতের আশঙ্কা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ট্রাম্প প্রশাসনের জন্য বড় ঝুঁকি তৈরি করবে। বিশ্লেষকদের অভিমত, তাত্ত্বিকভাবে এমন অভিযান সম্ভব হলেও বাস্তবে ইরানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলো দখলের সম্ভাবনা খুবই কম, কারণ এর সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক খরচ সম্ভাব্য লাভের তুলনায় অনেক বেশি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বৃহস্পতিবার জানিয়েছে তারা ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। হামলায় কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে ইরানের খার্গ দ্বীপের দিকে যাচ্ছিল এমন একটি তেলবাহী ট্যাঙ্কার হেল ফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে অচল করে দেওয়ারও দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানি গণমাধ্যমের তথ্য মতে বন্দর আব্বাস, কেশম, চাবাহার, কোনারাক, রাস্ক, খোন্দাব, খোরাম্মাবাদ ও সেমনান সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ হয়েছে। আহভাজের একটি হাসপাতালের হামলার প্রভাবে 211 রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তেহরান, পাকদাশত ও পারচিনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে আন্দিমেশকের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর জবাবে ইরানের সেনাবাহিনী কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে। কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা বলা হয়েছে। বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতেও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। অন্যদিকে জর্ডান জানিয়েছে তারা ইরানের ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরাকের এরবিলেও 5টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির শর্ত না মানলে তেহরান আরও বিস্তৃত সামরিক সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান পর্দার আড়ালে শান্তি চুক্তির চেষ্টা করছে, যদিও তিনি এ বিষয়ে কোনো প্রমাণ দেননি। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী 27 অক্টোবরের নির্বাচনের পর ক্ষমতা ছাড়তে হলে তার পরিবারের জন্য অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে চান বলে দেশটির প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরনোথ এক প্রতিবেদনে দাবি করেছে। প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত এবং সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে এমন একটি প্রস্তাবের পক্ষে সমর্থন চাইছেন, যাতে নেতানিয়াহু দায়িত্ব ছাড়ার পরও তার পরিবারের জন্য আরও 5 বছর নিরাপত্তা সুরক্ষা অব্যাহত রাখা হয়। এছাড়া নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু তার স্বামীর জন্য বর্তমানে প্রচলিত 20 বছরের পরিবর্তে আজীবন নিরাপত্তা সুরক্ষার দাবি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ প্রস্তাব নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। ইয়েদিওথ আহরনোথ জানিয়েছে শিনবেত সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি একাধিকবার বিষয়টি অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা কর্মকর্তারাও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। বিষয়টি আবারও কমিটির বৈঠকে পর্যালোচনা করা হবে বলে জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর ল্যাপিদের সন্তানরা বর্তমানে কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষা পান না। ফলে নেতানিয়াহুর পরিবারের জন্য ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়া হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আরেকটি সূত্রের ভাষ্য, বিতর্কের মূল বিষয় নিরাপত্তা দেওয়া হবে কিনা তা নয়, বরং ক্ষমতা ছাড়ার পর অতিরিক্ত 5 বছরের নিরাপত্তা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া উচিত কিনা সেটি আলোচনার কেন্দ্রবিন্দু। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের চলমান আলোচনা শুধু একটি কূটনৈতিক প্রক্রিয়া নয়, এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক বাস্তবতা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে বিচ্ছিন্ন, দুর্বল এবং বাধ্য রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে, কিন্তু নানা নিষেধাজ্ঞা, সামরিক চাপ ও রাজনৈতিক বিচ্ছিন্নতার প্রচেষ্টা সত্ত্বেও তেহরান তার কৌশলগত সক্ষমতা, আঞ্চলিক প্রভাব এবং প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। ফলে আজ যে আলোচনা চলছে তা অনেকের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত বিজয়ের নয়, বরং ব্যর্থতা সামাল দেওয়ার একটি প্রচেষ্টা। ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল ইরানকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে দেশটি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে বাধ্য হবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। ইরানের সরকার টিকে আছে, তার সামরিক প্রতিরোধ সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি এবং মধ্যপ্রাচ্যে তার প্রভাবও পুরোপুরি বিলীন হয়ে যায়নি। এই বাস্তবতা যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করেছে। সমালোচকদের মতে প্রকৃত কূটনীতি তখনই সম্ভব যখন উভয় পক্ষ একে অপরের সার্বভৌমত্ব, নিরাপত্তা উদ্বেগ এবং স্বার্থকে স্বীকৃতি দেয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নীতিতে দীর্ঘদিন ধরে একটি দ্বৈত মানদণ্ড দেখা যায়। মার্কিন সামরিক পদক্ষেপকে প্রতিরোধ বলা হলেও ইরানের পাল্টা অবস্থানকে
উত্তেজনা বৃদ্ধি হিসেবে উপস্থাপন করা হয়। একইভাবে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে বৈধতা দেয়া হলেও ইরানের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে প্রায় অগ্রাহ্য করা হয়। হরমুজ প্রণালী প্রশ্নও এই ভূরাজনৈতিক প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে এই প্রণালী ইরানের একটি বড় কৌশলগত সম্পদ। ওমানের জলসীমা ব্যবহার করে বিকল্প রুট তৈরির প্রচেষ্টাকে তেহরান কেবল বাণিজ্যিক উদ্যোগ হিসেবে নয়, বরং তার কৌশলগত প্রভাব কমিয়ে দেওয়ার পরিকল্পনা হিসেবে দেখে। যুক্তরাষ্ট্র এটাকে নৌ চলাচলের স্বাধীনতা হিসেবে ব্যাখ্যা করলেও সমালোচকদের মতে এর মূল উদ্দেশ্য ইরানের চাপ প্রয়োগের সক্ষমতা সীমিত করা। একই ধরনের কৌশল লেবানন ও সিরিয়াতেও দেখা যায় বলে অনেকে মনে করেন। লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করা এবং ইরানের প্রভাব কমানো, আর সিরিয়ায় দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা বজায় রাখা, এসবই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনুকূলে রাখার বৃহত্তর পরিকল্পনার অংশ বলে দাবি করা হয়। এই প্রেক্ষাপটে ট্রাম্পের রাজনৈতিক কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের ভাষ্য, তিনি প্রায়ই বাস্তব ফলাফলের চেয়ে রাজনৈতিক বার্তা ও জনমতকে বেশি গুরুত্ব দেন। যুদ্ধক্ষেত্রে প্রত্যাশিত ফল না এলে সংবাদ সম্মেলন, চুক্তি বা ঘোষণার মাধ্যমে সেটিকে বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়। ফলে বাস্তবতার সঙ্গে রাজনৈতিক প্রচারের একটি স্পষ্ট ব্যবধান তৈরি হয়। ইরানের দৃষ্টিকোণ থেকে আলোচনার মাধ্যমে অর্জিত যে কোনো সমঝোতা তখনই অর্থবহ হবে যখন উভয় পক্ষ সমানভাবে তা মেনে চলবে। যদি কোনো চুক্তি শুধুমাত্র ইরানের ওপর বাধ্যবাধকতা আরোপ করে অথচ যুক্তরাষ্ট্র ভবিষ্যতে নতুন শর্ত আরোপ বা চুক্তির ব্যাখ্যা পরিবর্তনের সুযোগ রাখে, তাহলে সেটি প্রকৃত কূটনীতি নয়, বরং চাপ প্রয়োগের আরেকটি রূপ বলে বিবেচিত হবে। সবশেষে এই সংকটের মূল প্রশ্ন ট্রাম্প আর একটি রাজনৈতিক সাফল্যের ঘোষণা দিতে পারবেন কিনা সেটি নয়, বরং প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি এমন একটি স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলতে পারবে যেখানে সব পক্ষের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থকে সমানভাবে স্বীকৃতি দেওয়া হবে। কারণ শক্তি প্রয়োগের মাধ্যমে সাময়িক সুবিধা অর্জন সম্ভব হলেও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করবে এমন একটি ভারসাম্যপূর্ণ কূটনীতির উপর যেখানে কোনো পক্ষের আত্মসমর্পণ নয়, বরং পারস্পরিক স্বীকৃতি ও বাস্তবতার ভিত্তিতে সমাধান খোঁজা হবে। বর্তমান বিশ্বের ভূরাজনীতিতে করিডোর ওয়ার্স বা করিডোর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে আবির্ভূত হয়েছে। এটি প্রচলিত সীমান্ত বা ভূখণ্ড দখলের যুদ্ধ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং কৌশলগত যোগাযোগ পথের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা। বিশ্বের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে কয়েকটি সংকীর্ণ সামুদ্রিক চেকপয়েন্টের উপর, যেমন হরমুজ প্রণালী, বাবাল মাদ্দেব প্রণালী, লোহিত সাগর এবং সুয়েজ খাল। এসব পথের যে কোনো একটি অচল হয়ে পড়লে তার প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজার, সরবরাহ ব্যবস্থা এবং শিল্প উৎপাদনে ছড়িয়ে পড়ে। 2026 সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এই ঝুঁকিকে আরও স্পষ্ট করে তুলেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালীর বড় অংশ কার্যত অচল হয়ে পড়ে। ফলে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি থেকে 2 কোটি 10 লাখ ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ইরানের মাইন পেতে রাখা এবং হামলার কারণে বহু জাহাজ আটকা পড়ে, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয় এবং ব্রেন্ট ক্রুডের দাম $100 ছাড়িয়ে একসময় $126 প্রতি ব্যারেলে পৌঁছে যায়। যদিও সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মতো বিকল্প ব্যবস্থা রয়েছে, তবে সেগুলোর সক্ষমতা হরমুজ দিয়ে পরিবাহিত মোট তেলের বিকল্প হতে পারে না। একই সময়ে বাব আল মান্দেব প্রণালী এবং লোহিত সাগরও নতুন করে অস্থিরতার মুখে পড়েছে। এই রুট ভারত মহাসাগরকে সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করে এবং বৈশ্বিক কন্টেইনার বাণিজ্যের প্রায় 30% এই পথ দিয়ে পরিচালিত হয়। 2023 সাল থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এই পথকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে, যা 2026 সালে আরও তীব্র হয়েছে। ফলে বহু জাহাজকে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে যেতে হচ্ছে। এতে যাত্রার সময় 10 থেকে 14 দিন পর্যন্ত বেড়ে যাচ্ছে। পাশাপাশি জ্বালানি খরচ, পরিবহন ব্যয়, বীমা প্রিমিয়াম এবং কার্বন নিঃসরণও বেড়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে যদি একই সঙ্গে হরমুজ ও বাবাল মানদেবের উভয় প্রণালীতে দীর্ঘমেয়াদী বিঘ্ন ঘটে তাহলে তা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা হবে। কারণ হরমুজ মূলত উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানির প্রধান পথ, আর বাবাল মানদেব এশিয়া ইউরোপ বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এই দুই পথ একসঙ্গে অচল হলে বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ ব্যাহত হবে এবং উৎপাদন, সরবরাহ শৃঙ্খল, ভোক্তামূল্য ও আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়বে। এই বাস্তবতায় বিভিন্ন দেশ বিকল্প করিডোর গড়ে তোলার চেষ্টা করছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর এবং মধ্য করিডোর বা ট্রান্স কাস্পিয়ান রুটের মতো প্রকল্পগুলোর লক্ষ্য হচ্ছে ঝুঁকিপূর্ণ সমুদ্র পথের ওপর নির্ভরতা কমানো। তবে এসব বিকল্প করিডোরও রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতার উপর নির্ভরশীল হওয়ায় নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। জ্বালানি বিশ্লেষক আনাস আল হাজ্জি 2026 সালের মার্চে এক বিশ্লেষণে দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র কৌশলগত চেক পয়েন্টগুলোর উপর প্রভাব বাড়িয়ে অর্থনৈতিক ও প্রযুক্তিগত আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। তার মতে হরমুজ লোহিত সাগর এবং পানামা খালের মতো গুরুত্বপূর্ণ পথগুলোর উপর প্রভাব বিস্তার করে ওয়াশিংটন বৈশ্বিক জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং এশিয়ার দেশগুলোকে মার্কিন এলএনজি ও কৃষি পণ্যের দিকে ঝুঁকিয়ে দিতে চাইছে। তার মতে হরমুজ লোহিত সাগর এবং পানামা খালের মতো গুরুত্বপূর্ণ পথগুলোর উপর প্রভাব বিস্তার করে ওয়াশিংটন বৈশ্বিক জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণ, এশিয়ার দেশগুলোকে মার্কিন এলএনজি ও কৃষি পণ্যের দিকে ঝুঁকিয়ে দেয়া এবং যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিল্পকে সস্তা জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চায়। তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে হিলিয়াম, সার ও মিথানল রপ্তানি ব্যাহত হওয়ায় এশিয়ার সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও উৎপাদন খাত চাপে পড়েছে। তবে অনেক বিশেষজ্ঞ আল হাজ্জির বিশ্লেষণকে অতিরঞ্জিত বলে মনে করেন। তাদের মতে বৈশ্বিক জ্বালানি সংকটের ফলে যুক্তরাষ্ট্র উচ্চ জ্বালানি মূল্য, মুদ্রাস্ফীতি এবং মিত্র দেশগুলোর অর্থনৈতিক চাপের মুখে পড়ে। পাশাপাশি ইরান, হুথি এবং অন্যান্য আঞ্চলিক শক্তির নিজস্ব কৌশলগত ভূমিকা রয়েছে, যা কেবল যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ব্যাখ্যা করা যায় না। একই সঙ্গে চীনের BRI, রাশিয়া ইরান সহযোগিতা এবং বিকল্প স্থলপথগুলো দেখায় যে বৈশ্বিক বাণিজ্য এখন ক্রমেই বহুমুখী হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে করিডোর যুদ্ধ আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম নির্ধারক বিষয় হয়ে উঠবে। যেসব দেশ একাধিক বাণিজ্য ও জ্বালানি রুট ব্যবহার করতে পারবে তারা সংকট মোকাবেলায় বেশি সক্ষম হবে। অন্যদিকে কেবল সামরিক শক্তির উপর নির্ভরশীল রাষ্ট্রগুলোর জন্য এই প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। ফলে আগামী দিনে কূটনীতি, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি বৈচিত্র্য এবং নিরাপদ বাণিজ্য পথ নিশ্চিত করাই হবে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষার প্রধান চ্যালেঞ্জ। গ্রিক নাট্যকার সফোক্লিস লিখেছিলেন, প্রাইড ব্রেডস দ্য টাইরেন্ট। অহংকারী স্বৈরশাসকের জন্ম দেয়। 2500 বছর পর সেই কথার প্রতিধ্বনি যেন শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক বাস্তবতায়। দুজনই নিজেদের অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞার দাবিদার, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখাচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাসী এখন তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প কঠিন রাজনৈতিক চাপে রয়েছেন। বিভিন্ন জনমত জরিপে ডেমোক্রেটরা জাতীয় পর্যায়ে রিপাবলিকানদের তুলনায় এগিয়ে রয়েছে। ফলে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা বাড়ছে। একই সময় ট্রাম্পের বিরুদ্ধে ম্যানহাটনের আদালতে ব্যবসায়িক নথি জালিয়াতির 34টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা তার রাজনৈতিক ভাবমূর্তিতে স্থায়ী দাগ ফেলেছে। যদিও তিনি কারাদণ্ড পাননি, তবু যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম দণ্ডপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে এই রায় তার রাজনৈতিক উত্তরাধিকারের অংশ হয়ে গেছে। সমালোচকদের মতে এই পরিস্থিতিতে ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক সমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছেন। বিশেষ করে ইরানকে ঘিরে তার কঠোর অবস্থান এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা সেই প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো হরমুজ প্রণালী কিংবা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি কোনো দেশের নির্বাচনী ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হয় না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
রাজনৈতিক ও আইনি সংকটের মুখে রয়েছেন। তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের 3টি পৃথক মামলা বিচারাধীন রয়েছে। তিনি বরাবরই এসব অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করলেও বিচারিক প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এরই মধ্যে প্রেসিডেন্ট আইজাক হারজাগের কাছে ক্ষমা চাওয়ার খবর এবং ট্রাম্পের প্রকাশ্য সমর্থন নতুন বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক জরিপগুলো নেতানিয়াহুর জন্য খুব আশাব্যঞ্জক নয়। যদিও তার লিকুদ পার্টি একক দল হিসেবে শক্তিশালী অবস্থান রয়েছে, তবুও বিরোধী জোট সম্মিলিতভাবে এগিয়ে আছে এবং কোনো পক্ষেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 61 আসনের নিশ্চয়তা পাচ্ছে না। ফলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অনিশ্চিত। এই প্রেক্ষাপটে ইরানের অবস্থান ভিন্ন। দেশটিকে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক হুমকির মুখোমুখি হতে হলেও তারা বিকল্প অর্থনৈতিক ও বাণিজ্যিক অবকাঠামো গড়ে তুলেছে। কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়ার সঙ্গে শস্য বাণিজ্য, মালয়েশিয়ার জলসীমার আশেপাশে শ্যাডো ফ্লিটের মাধ্যমে চীনের তেল রপ্তানি এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে মধ্য এশিয়া হয়ে রেলপথে বাণিজ্য, এসব উদ্যোগ ইরানের ওপর চাপের প্রভাব কিছুটা হলেও কমিয়েছে। বিশ্লেষকদের মতে এসব বিকল্প রুটের ফলে হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি হলেও ইরানের অর্থনীতি পুরোপুরি অচল হয়ে পড়বে না। একই সঙ্গে চীনের অর্থনৈতিক স্বার্থ ইরানের স্থিতিশীলতার সঙ্গে জড়িত থাকায় বেইজিং এই সংযোগগুলো সচল রাখতে আগ্রহী। ফলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ট্রাম্প ও নেতানিয়াহু রাজনৈতিকভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ট্রাম্পের জন্য মধ্যপ্রাচ্যে শক্তিশালী অবস্থান নির্বাচনী বার্তা হিসেবে গুরুত্বপূর্ণ, আর নেতানিয়াহুর জন্য ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রাজনৈতিক ও আইনি চাপ মোকাবেলায় অপরিহার্য। কিন্তু দুই নেতার এই পারস্পরিক নির্ভরতা তাদের সংকট আরো জটিল করে তুলছে। গ্রিক দর্শনে আতে বলতে এমন এক অন্ধ আত্মপ্রবঞ্চনাকে বোঝানো হয় যা অতিরিক্ত অহংকারের পরিণতিতে মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয়। ইতিহাসে বহু শক্তিশালী শাসকের পতনের পেছনে এই মানসিকতার উপস্থিতি দেখা গেছে। আজকের ভূ রাজনীতিতে ট্রাম্প ও নেতানিয়াহুর পরিস্থিতি সেই প্রাচীন ধারণারই আধুনিক প্রতিফলন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। নির্বাচনী ঘড়ি ও আদালতের সময়সীমা তাদের জন্য দ্রুত ফুরিয়ে আসছে, কিন্তু ইরান বহু দশক ধরে দীর্ঘমেয়াদী কৌশল, আঞ্চলিক নেটওয়ার্ক এবং বিকল্প অর্থনৈতিক পথ নির্মাণে মনোযোগ দিয়েছে। শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বের ভাগ্য নির্ধারণ করে কেবল সামরিক শক্তি নয়, দীর্ঘমেয়াদী বাস্তবতা। একথা যেন আবারও মনে করিয়ে দিচ্ছে ইতিহাস। সিরিয়ার নতুন ফার্স্ট লেডি লতিফা আল দারুবির উদ্দেশ্যে একটি আবেগঘন খোলা চিঠি প্রকাশ করে দেশটির বর্তমান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন একজন লেখক এবং অধিকার কর্মী। চিঠিতে তিনি লতিফা আল দারুবিকে সতর্ক করে বলেন, সাবেক ফার্স্ট লেডি আসমা আল আসাদের মতো নীরব থাকলে ইতিহাসও তাকে একইভাবে বিচার করবে। চিঠির শুরুতেই লতিফা আল দারুবিকে ইসলামী শুভেচ্ছা জানিয়ে লেখক উল্লেখ করেন তিনি সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তাকে বিশ্বের সামনে পরিচয় করে দিয়ে বলেছিলেন, তিনি আমার একমাত্র স্ত্রী এবং আমি তাকে খুব ভালোবাসি। তার ঘনিষ্ঠরা লতিফা আল দারুবিকে একজন শিক্ষিত, মার্জিত ও ঐতিহ্যবাহী সিরিয়ান নারীর প্রতীক হিসেবে তুলে ধরছেন। তবে এই প্রশংসার পাশাপাশি লেখক একটি কঠিন প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, প্রেসিডেন্টের প্রাসাদের জাঁকজমকের আড়ালে এমন বহু পরিবার রয়েছে যাদের স্বজনরা বর্তমান সরকারের কারাগারে বন্দী। তিনি জানতে চান, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন নারী হিসেবে লতিফা আল দারুবি এসব নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন নাকি নীরব থাকবেন। চিঠিতে লেখক স্মরণ করিয়ে দেন, অতীতে তিনি সিরিয়ার সাবেক ফার্স্ট লেডি আসমা আল আসাদকেও একই ধরনের খোলা চিঠি লিখেছিলেন। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, বাশার আল আসাদের শাসন আমলে হাজারো নারী ও পরিবারের উপর চলা নির্যাতনের বিরুদ্ধে আসমা কোনো অবস্থান নেননি। লেখকের ভাষায়, আজ আসমা আল আসাদ ক্ষমতাচ্যুত এবং ইতিহাস তাকে সাহসী নয় বরং নীরব সহযোগী হিসেবেই মনে রাখবে। তাই লতিফা আল দারুবিকেও একই ভুল না করার আহ্বান জানান তিনি।
চিঠির মূল বিষয়বস্তু ছিল মার্কিন সাংবাদিক বিলাল আব্দুল করিমের আটক থাকার ঘটনা। লেখকের দাবি, স্বাধীন সাংবাদিক বিলাল আব্দুল করিমকে 200 দিনেরও বেশি সময় ধরে কোনো অভিযোগ, বিচার কিংবা আইনজীবীর সুযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। তিনি 1 দশকেরও বেশি সময় সিরিয়ায় অবস্থান করে যুদ্ধ, বোমা হামলা ও হত্যা চেষ্টার ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সিরিয়ার ঘটনাবলী তুলে ধরছেন। লেখকের অভিযোগ, বিলাল আব্দুল করিম কোনো অপরাধ করেননি, তিনি শুধু নিজের মত প্রকাশের অধিকার প্রয়োগ করেছেন। বর্তমানে তার 3 স্ত্রী ও 11 সন্তান চরম মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। চিঠিতে উল্লেখ করা হয়, তার ছোট সন্তানরা প্রকাশ্যে বাবার মুক্তির আবেদন জানিয়ে বলছে, আমরা আমাদের বাবাকে চাই। খোলা চিঠিতে ইসলামের ন্যায় বিচারের আদর্শ তুলে ধরা হয়েছে। লেখক পবিত্র কোরআনের সূরা আন-নিসার 135 নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহ বিশ্বাসীদের নির্দেশ দিয়েছেন নিজেদের বাবা মা বা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও ন্যায় বিচারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে। এই ধর্মীয় নির্দেশনার আলোকে তিনি প্রশ্ন তোলেন, যখন একজন মুসলিম পরিবারের স্বামীকে কোনো স্বচ্ছ বিচার ছাড়াই অন্ধকার কারাগারে আটক রাখা হয়, তখন একজন ফার্স্ট লেডি কিভাবে আন্তর্জাতিক মঞ্চে সম্মান ও মর্যাদা উপভোগ করতে পারেন? তিনি আরো বলেন, যদিও বর্তমান সরকারও বিচার বহির্ভূত আটক ও অনির্দিষ্টকাল কারাবন্দী রাখার নীতি অনুসরণ করে, তাহলে সেটি সেই আসাদ সরকারের পথেই হাঁটছে, যার বিরুদ্ধে একসময় বর্তমান নেতৃত্ব সংগ্রাম করছিল। চিঠিতে লতিফা আল দারুবির প্রতি সম্মান জানিয়ে বলা হয়, যদি সত্যি প্রেসিডেন্ট আহমদ আল সারা তার মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে তিনি যেন সেই প্রভাব ব্যবহার করে সরকারের কাছে আইনের শাসন নিশ্চিত করার দাবি জানান। লেখকের মতে, নতুন সিরিয়ার সরকারকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা অতীতের দমনপীড়নের শাসনের পুনরাবৃত্তি করছে না। চিঠির শেষাংশে বিলাল আব্দুল করিমকে অবিলম্বে মুক্তি দেওয়ার অথবা অন্তত একটি স্বচ্ছ, স্বাধীন ও ন্যায্য আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। লেখক সতর্ক করে বলেন, অন্যায়ভাবে একজন বাবাকে তার 11 সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার দায় ইতিহাস ক্ষমা করবে না। এই খোলা চিঠি প্রকাশের পর সিরিয়ায় নতুন প্রশাসনের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক বন্দীদের অবস্থা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে সিরিয়া সরকার বা প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।